সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, লক্ষ্মীজ স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথা। আজ শুনবেন উপন্যাসটির 14তম এবং শেষ পর্ব। উপন্যাসটির সবগুলো পর্বের অডিও বুক লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুরু করছি পুতুল নাচের ইতিকথার 14তম এবং শেষ পর্ব। শেষ রাত্রে একটি ছেলে হইল সেনদিদির। ভোরবেলা সেনদিদি মরিয়া গেল। এত কম জীবনী শক্তি ছিল সেনদিদির, এত দুর্বল হইয়া গিয়াছিল তার হৃৎপিণ্ড যে প্রথমে তাকে পরীক্ষা করিয়া শশীর বিশ্বাস হইতে চাহে নাই। সেনদিদিকে দেখিয়া কখনো মনে হয় নাই তার দেহযন্ত্রের আসল ইঞ্জিনটা এমন হইয়া গিয়াছে। তবু শশীও ভাবিতে পারে নাই এ যাত্রা সে রক্ষা পাইবে না। ডাক্তার মানুষ সেও যেন ভালো করিয়া বুঝিতে পারিল না। অজ্ঞান অবস্থা পার হইয়া সেনদিদির যখন শান্ত হইয়া ঘুমাইতে আরম্ভ করা উচিত ছিল, হঠাৎ হাত পা কেন ঠান্ডা হইয়া আসিল। শশী জানে এরকম হয়। মানুষের দেহের মধ্যে আজও এমন কিছু ঘটিয়া চলে এ যুগের ধন্বন্তরীরও, যা থাকে জ্ঞান বুদ্ধির অগোচর। এ তো মানুষের বানানো কল নয়। তবু শশীর রাতজাগা চোখের আরক্ত ভাব যেন বাড়িয়া গেল। অবসর যেন হইয়া উঠিল অসহ্য। আর কিছু করিবার ছিল না। বাড়ি গিয়া স্নান করিয়া শশী কড়া এক কাপ চা খাইল, তারপর শুইয়া পড়িল। আসিবার সময়ও বাহিরে গোপালকে সে দেখিয়া আসিয়াছে। চেনা ও জানা মানুষগুলির মধ্যে 2-4 জন শশী যেমন মরিতে দেখিয়াছে, তেমনি তাদের ঘরে 2-4 জনকে জন্ম লইতেও দেখিয়াছে। 2-4 জন মরিবে, 2-4 জন জন্ম লইবে, এই তো পৃথিবীর নিয়ম। তবু এসব মরণে অভ্যস্ত শশী ডাক্তারকে বড় বিচলিত করে। যারা মরে তারা চেনা, স্নেহে ও বিদ্বেষে দীর্ঘকালব্যাপী সম্পর্ক তাদের সঙ্গে। যারা জন্মায় তারা তো অপরিচিত। এই কথা ভাবে শশী। সেনদিদি কি বাঁচিত? সে যদি অন্যভাবে চেষ্টা করিত, যদি অন্য ওষুধ দিত। শেষের দিকে সে যে ব্যস্তভাবে গোটা 2 ইঞ্জেকশন দিয়াছিল, রোগিণীর পক্ষে তা কি অতিরিক্ত জোরালো হইয়াছিল? হইয়া থাকিলেও তার দোষ কি? অনেক বিবেচনা করিয়া তবে সে ইঞ্জেকশন দুটো দিয়াছিল। তাছাড়া আর কিছু তখন করিবার ছিল না। নিজের জ্ঞান বুদ্ধিতে যা ভালো বুঝিয়াছে তাই সে করিয়াছে। তার বেশি আর সে কি করিতে পারে? আজ পর্যন্ত সে যে অনেকগুলো প্রাণ রক্ষা করিয়াছে, সেটাও তো ধরিতে হইবে। গোপাল একেবারে মুহ্যমান হইয়া গেল। এমন পরিবর্তন আসিল গোপালের যে সকলের সেটা নজরে পড়িতেছে বুঝিয়া শশীর লজ্জা করিতে লাগিল। গোপাল চিরকাল ভোজন বিলাসী, এখন তার আহারে রুচি নাই। অমন চড়া মেজাজ, কিন্তু মুখ দিয়া আর কড়া কথা বাহির হয় না। গম্ভীর বিষণ্ণ মুখে বাহিরের ঘরে ফরাসে বসিয়া তামাক টানে আর আবশ্যক অনাবশ্যক নথিপত্র ঘাটে, যেগুলো গোপালের কাছে এতকাল নাটক নভেলের মতো প্রিয় ছিল। মন হয়তো বসে না গোপালের, তবু এই অভ্যস্ত কাজের মধ্যে ডুবিয়া থাকিয়া সে সময় কাটানোর চেষ্টা করে। শশী আশ্চর্য হইয়া যায়। এসব তার কাছে একান্ত খাপ ছাড়া লাগে। অপ্রত্যাশিত যত কিছু ঘটিয়াছে শশীর জীবনে, তার মধ্যে গোপালের চরিত্রের এই বেমানান দিকটি সবচেয়ে বিস্ময়কর মনে হয়। শশীর সঙ্গে কথাবার্তা গোপালের খুব কমই হয়। দুজনের 2টি জগৎ যেন এতদিনে একেবারে পৃথক হইয়া গিয়াছে। একদিন আচমকা গোপাল জিজ্ঞাসা করিল, তোমার সেনদিদি কিসে মরিল শশী? হার্ট খারাপ ছিল। গোড়ায় বুঝি ধরতে পারোনি? গোড়াতেই ধরেছিলাম। তবে মরল যে? এ প্রশ্নে শশী হঠাৎ রাগিয়া গেল। বলিল,
গোড়ায় রোগ ধরতে পারলেও মানুষ মরে। গোপাল বলিল, ইঞ্জেকশন দুটো আগে দাওনি বলে হয়তো। এটুকু বলিয়া উৎসুকভাবে গোপাল খানিকক্ষণ শশীর মন্তব্যের প্রতীক্ষা করিয়া রহিল। কি সত্য যে নির্ণয় করিতে চাই কে জানে। শশী একেবারে স্তম্ভিত হইয়া যায়। খুঁটিয়া খুঁটিয়া তাহার চিকিৎসার আগাগোড়াই হয়তো গোপাল জানিয়া লইয়াছে। কি ভাবিয়াছে গোপাল? চিকিৎসক পুত্রের সম্বন্ধে কি অকথ্য ভাবনা তাহার মনে আসিয়াছে। মুখখানা লাল হইয়া যায় শশীর, কিছু বলিতে ভরসা পায় না। কৃপানাথ বলিয়াছিল, সময় মতো দু একদানা মৃগনাভি দিলে। শশী এবার নীরবে উঠিয়া চলিয়া গেল। রাগও হয়, মমতাও বোধ করে শশী। বিষয়ী সংসারী প্রৌঢ় বয়সী মানুষ, তার একই ছেলে মানুষই। কুন্দ জিজ্ঞাসা করে, বামার কি হয়েছে শশী দাদা? একটু স্নেহ ব্যাকুল সুরেই জিজ্ঞাসা করে। কুন্দর ছেলেটির বড় কঠিন অসুখ হইয়াছিল। অনেক চেষ্টায় শশী তাহাকে ভালো করিয়া তুলিয়াছে। পাকা দালানে একখানা ঘরও দেওয়া হইয়াছে কুন্দকে, আর দেওয়া হইয়াছে সংসার পরিচালনার কিছু কিছু দায়িত্ব। মুখরা কুন্দ একেবারে বদলাইয়া গিয়াছে। কত সামান্য কামনা থাকে এক একটি স্ত্রীলোকের, যার অভাবে স্বভাবটি হইয়া ওঠে হিংস্র খিটখিটে। শশীরও আজকাল মনে হয়, না, কুন্দর প্রকৃতি তেমন মন্দ নয়, মোটামুটি ভালোই মেয়েটা। নিজের কাজের চাপে আজকাল আর বেশি নজর দেবার সময় পায় না। কুন্দ যে সিন্ধুকে বেশ যত্নটত্ন করে, তাতে শশী আরও খুশি হয়। কুন্দর প্রশ্নের জবাবে সে বলে, আমি জানি না কুন্দ। কুন্দ বলে, আপনি বিয়েটা করবেন না? কাল মামা আমার কাছে বড় দুঃখ করছিলেন। শশী বলে, বাবা দুঃখ করছিলেন? না, তুই বাবার কাছে দুঃখ করছিলি? কুন্দ একটু হাসিয়া বলে, আমরা দুজনেই করছিলাম। শশী অবাক হয়ে তাকায় কুন্দর দিকে। এমন খাপসই আলাপ কুন্দ শিখিল কোথায়? হঠাৎ শশীর মনে হয় কুন্দ যেন বড় সুখী, ওর জীবনটা যেন আনন্দে পরিপূর্ণ। একটু ভাবপ্রবণ কুন্দ, একটু ঈর্ষাপ্রবণও বটে। শাড়ি গহনার লোভটাও বেশ একটু প্রবল। স্বামী তার গোপালের মুহুরদের সঙ্গে মিশ খাইয়া গিয়াছে। তবু কুন্দ এত সুখী যে শখ করিয়া দু একটা কৃত্রিম দুঃখ বানাইয়া সে উপভোগ করে। তার অভাব অভিযোগগুলিও তাই। কুন্দর অস্তিত্ব এতকাল শশীর কাছে ছিল জড়বস্তুর মতো নিরর্থক। আজ ওর অর্থহীন জীবনে এমন সুখের সমাবেশ দেখিয়া সে যেন খানিকটা ভড়কাইয়া গেল। কি যেন করিয়া দিয়া গিয়াছে শশীকে কুসুম। সামনে আসিলেই মানুষের চোখে মুখে ব্যাকুল চোখে কি যেন শশী খোঁজে। মুখে হাস্যোচ্ছটা দেখিলে, চোখে আনন্দের ছাপ দেখিলে শশীর মন জুড়াইয়া যায়। সজল চোখে ক্লিষ্ট কাতর মুখে যে দাঁড়ায় শশীর সামনে, তাকে শশীর মারিতে ইচ্ছে হয়। হঠাৎ কুন্দকে বড় ভালো লাগে শশীর। সস্নেহে বলে, তোর কি চাই বলতো কুন্দ? খুব ভালো একখানা কাপড় নেবি, বেনারসি? কুন্দ অবাক, বলে, হঠাৎ কাপড় কেন দাদা? শশী গম্ভীর মুখে বলে, দেব, তোকে একখানা কাপড় দেব। এমনি দেব কুন্দ, মিছিমিছি। মিছিমিছি কুন্দকে শশী কাপড় কিনিয়া দেয়। এদিকে আবির্ভাব ঘটে গোপালের গুরুদেবের। ভোলা ব্রহ্মচারী নামে তার খ্যাতি। সুপুষ্ট লোমশ দেহ, মাথা দাড়ি গোবরু সব কামানো, হাতে কুচকুচে কালো একটি দণ্ড, গায়ে গেরুয়া, পায়ে গেরুয়া রং করা রাবার সোলের ক্যাম্বিস জুতো। বছর পাঁচেক একে গোপাল একরকম ভুলিয়াছিল। হঠাৎ এমন ব্যাকুলভাবে স্মরণ করিয়াছে যে ভগবানকে করিলে হয়তো তিনিও দেখা দিতেন।
সসম্মানে সাষ্টাঙ্গে প্রণাম করিল, স্বহস্তে পা ধোয়াইয়া দিল। অন্দরের একখানা ঘর আগেই ধুইয়া মুছিয়া পরিষ্কার করিয়া রাখা হইয়াছিল, সেখানে ভোলা ব্রহ্মচারীকে থাকিতে দেওয়া হইল। ব্রহ্মচারীকে শশী ভক্তি করিত। এ সময় হঠাৎ তাহার আগমনে বিশেষ খুশি না হইলেও শ্রদ্ধার সঙ্গে একটা প্রণাম করিল। ব্রহ্মচারী দিন 7 রহিয়া গেল। এই 7 দিন এক মুহূর্তের জন্যও গোপাল তাহার সঙ্গ ছাড়িল না। কত প্রশ্ন গোপালের, কত ব্যাকুল নিবেদন। গোপালের অবহেলায় বাজিতপুরের কোর্টে একটা মামলা ফাঁসিয়া গেল। তা যাক, মনে বৈরাগ্য আসিয়াছে। ওসব মামলা মোকদ্দমা বিষয়কর্ম তার কাছে এখন তুচ্ছ। শুধু সেনদিদির জন্য তো নয়, আজ কতকাল হইল গোপালের মনে ভাবনা ঢুকিয়াছে কিসের জন্য এসব, কার জন্য সে এত কষ্টে অর্থ সম্পদ সংগ্রহ করিতেছে। একটা মেয়ে আছে, সিন্ধু। 2 দিন পরে ওর বিবাহ দিলে পরের ঘরে চলিয়া যাইবে। তখন কে থাকিবে গোপালের? শশী। শশীর কাছে কোনো আশা ভরসাই সে রাখে না। বাপকে যে ছেলে ঘৃণা করে, তার কাছে কি প্রত্যাশা থাকে বাপের? ধরিতে গেলে সেই তো মনটা ভাঙিয়া দিয়াছে গোপালের। এ বড় আশ্চর্য যে কুসুমের মতো গোপালের মনটাও শশীই ভাঙিয়া দিয়াছে। এই দুজনের মনের মতো হইতে না পারার অপরাধটা শশীর এত বড়। ভাঙা মনটা লইয়া কুসুম সরিয়া গিয়াছে। গোপাল আজও হাল ছাড়ে নাই। ব্রহ্মচারীর কাছে মনোবেদনা ব্যক্ত করিয়া সে তফাতে যায়। ব্রহ্মচারী ডাকেন শশীকে। বাবা শশী, তুমি বিদ্বান, বুদ্ধিমান। তোমাকে বলাই বাহুল্য যে খেয়ালের চেয়ে কর্তব্য অনেক বড়। আগে হ্যাঁ, বাপকে ভক্তি শ্রদ্ধা করার চেয়ে বড় কর্তব্য ছেলের আর কি আছে? ঠিক এমনিভাবেই বলেন ব্রহ্মচারী, এমনই ভূমিকাবিহীন কঠোর ভাষায়। কথাটা তাই বড় জোরালো হয়। শশী আহত হইয়া বলে, বাপের প্রতি ওটাই ছেলের প্রথম কর্তব্য বই কি। ছেলের মনের ওটা স্বাভাবিক ধর্ম বাবা, যুক্তিতর্কে বোঝানোর জিনিস নয়। বাপের স্বভাব মন্দ হলে ছেলে হয়তো বড় হয়ে তাকে সমালোচনা করে, কিন্তু যেমন বাপই হোক, ছেলের মনের অন্ধ ভক্তিটা কিছুতেই যাবার নয়। কম নয় শশী, গুরুকে সে গুরুর মতো বোঝায়। 7-8 বছর আগে ভোলা ব্রহ্মচারীর কাছে গোপাল তাহার দীক্ষা দিয়াছিল। ওম স্থানে নম বলিয়া গুরুর মন্ত্র কিছুদিন শশী জপও করিয়াছে। তারপর কত পরিবর্তনই হইয়াছে শশীর। সংক্ষেপে পরিচ্ছন্নভাবে তারপর অনেক জ্ঞানগর্ভ কথায় ব্রহ্মচারী বলেন। শ্রদ্ধার সঙ্গে শুনিয়া শশীও জ্ঞানগর্ভ জবাব দেয়। মনে মনে সে টের পায় যে গুরুর চেয়ে জ্ঞানটা তাহার অনেক বেশি বাড়িয়া গিয়াছে, কিন্তু এটা সে প্রকাশ পাইতে দেয় না। শশীকে ব্রহ্মচারীর বড় ভালো লাগে। ছেলের সম্বন্ধে যেসব অভিযোগ গোপাল করিয়াছিল সমস্ত ভুলিয়া গিয়া অনেক কালের সঞ্চিত বাধাধরা উপদেশগুলি নেপথ্যে রাখিয়া নানা বিষয়ে শশীর সঙ্গে আলাপ করেন। ক্রমে ক্রমে মনে হয় অনেকগুলি বছর আগে তাদের মধ্যে যে গুরু শিষ্যের সম্পর্কটি স্থাপিত হইয়াছিল, আজ তাহা বাতিল হইয়া গিয়াছে। ধর্মের কথা নয়, ইহকাল পাপ পুণ্য সম্বন্ধে প্রশ্নোত্তর নয়। এবার তাদের মুখোমুখি বসিয়া শুধু গল্প করা, অসমবয়সী 2টি বন্ধুর মতো। 2টি দিন এখানে বাস করিতে না করিতে শশীর কাছে একটা মুখোশ যেন ভোলা ব্রহ্মচারীর খসিয়া গেল। ভিতরের আসল মানুষটির সঙ্গে শিষ্যের তিনি পরিচয় ঘটিতে দিলেন। আপন ভোলা সদাশিব মানুষ, অনেকটা যাদবের মতো। ঘটনাচক্রে তিনি ব্রহ্মচারী, সাধ করিয়া নয়। তারপর অভ্যাস হইয়া গিয়াছে। ক্রমে ক্রমে জীবনের 2-1টি ঘটনা ও সম্ভাবনার কাহিনী শশীকে তিনি শোনান। প্রথম যৌবনে প্রথম সন্ন্যাস জীবনের কথা। ঘরে যা মেলে নাই
তারই অন্বেষণে দেশে দেশে যাযাবর বৃত্তি, অনিশ্চিতের সন্ধানে বাহির হওয়ার এমনই সব কাহিনী চিরদিন শশীকে ব্যাকুল করে। তারও অনেক দিনের বাহিরে যাওয়ার স্বাদ। গোপালের অনুরোধে শশীর মনটি ঘরের দিকে টানিবার চেষ্টা করিতে গিয়া তার ঘর ছাড়ার প্রবৃত্তিকেই ব্রহ্মচারী উস্কাইয়া দিয়ে গেলেন। দিন সাথে গুরুসঙ্গ করিয়া গোপাল যেন একটু গা ঝাড়া দিয়া উঠিল। নিজের সঙ্গে কিছু সে একটা রফা করিয়া ফেলিয়া থাকিবে। দেখা গেল কর্তব্য সম্পাদন ও শশীর প্রতি ব্যবহার তার সহজ ও স্বাভাবিক হইয়া আসিয়াছে। বলে, হাসপাতালে রোগীপত্র কেমন হচ্ছে শশী? শশী বলে, বাড়ছে দু একটি করে। গোপাল আফসোস করিয়া বলে, বেগার খেটেই তুমি মরলে, মাইনে হিসেবে কিছু কিছু নাও না কেন? পরিশ্রমের দাম তো আছে তোমার, একটা লোক রাখলে তাকে তো দিতে হতো। শশী বলে, হাসপাতালের টাকা কোথায় যে নেব বাবা? সামান্য টাকার হাসপাতাল, আমিও যদি নিজের পাওনা গণ্ডা বুঝে নিতে থাকি, হাসপাতাল চলবে কিসে? তা না নিক শশী মাহিনা বাবদ কিছু, এখন সেটা আর আসল কথা নয় গোপালের কাছে। ছেলের সঙ্গে একটু সে আলাপ করিল মাত্র। এমনই নারী সুলভ এক ধরনের ছলনাময় ব্যবহার গোপালের আছে, শশীকে মাঝে মাঝে যা আশ্চর্য ও অভিভূত করিয়া দেয়। ভোলা ব্রহ্মচারীকে শশী কথার কথা বলে নাই। গোপালের প্রতি একটা অন্ধ ভয় মেশানো ভক্তি আজও তার মধ্যে অক্ষয় হইয়া আছে, হয়তো চিরদিনই থাকিবে। গোড়ার দিকে অনেকগুলো বছর ধরিয়া তার মনের সমস্ত গাঁথুনি যে গাঁথিয়া দিয়াছিল গোপাল, সেগুলো ভাঙিতে পারিবে কে? কায়েতপাড়ার পথ দিয়ে চলিবার সময় একদিন শশী যামিনী কবিরাজের বাড়িতে শিশুর ক্রন্দন শুনিতে পাই। কচি গলার কান্না, খুবই যেন কচি মনে হয় গলাটা শশীর। বিপিনের কি এত ছোট শিশু আছে? অনেক দূর চলিয়া গিয়াও অনেকক্ষণ অবধি কান্নার সুরটি শশীর কানে বাজিতে থাকে। নিজের এই ভাবপ্রবণতা ভালো লাগে না। যে শিশু জন্মিয়াছে সে মাঝে মাঝে কাঁদিবে বই কি, তাতে এতখানি বিচলিত হওয়ার কি আছে? নিজের বাড়িতেও এমন কান্না সে কত শোনে। সেনদিদি মারা যাওয়ার মাস তিনেক পরে একদিন অনেক বেলায় শশী ফিরিয়াছে। এমনই কান্নায় রত একটি শিশুকে বুকে করিয়া কুন্দ শশীর কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, সেনদিদির ছেলে শশী দাদা। রোদের তেজে অস্নাত অভুক্ত শশীর মুখখানা শুকনো দেখাইতেছিল। আরও একটু পাংশু হইয়া সে বলিল, কার ছেলে বললি কুন্দ? সেনদিদির? কুন্দ বলিল, হ্যাঁ। পেট থেকে পড়েই তো মাকে খেয়েছে রাক্ষস। কৃপানাথ কবিরাজের শালির কচি ছেলে আছে, তার মাই খেত। আজ সে চলে গেল কি না, মামা তাই আমাকে এনে দিলেন। খুকির সঙ্গে আমার দুধ খাবে, মার মতো শেষে আমাকেও না খায়। একগাল হাসিল কুন্দ। সেনদিদির কাঁথা জড়ানো ছেলে শশীর সামনে মেলিয়া ধরিয়া বলিল, ওকে মানুষ করার জন্য সোনার হার পাবো শশী দাদা। মামার মন আজকাল বড় দরাজ হয়েছে। ওকে আনলে কে? মামাই আনলো। এমনই কাঁথা জড়িয়ে বুকের কাছটিতে ধরে। বাড়ির ছেলে মেয়েদের কাছে ঘেঁষতে দেন না, পরের ছেলে কোলে নেবার মামার রকম দেখে বাঁচিনে। আমায় কি বললেন জানেন? ছেলেটা নিলাম রে কুন্দ, আমি মানুষ করতে পারবি? তোকে 10 ভরির হার গড়িয়ে দেব। আমি বললাম, দিন না মামা, আমার ছেলে মেয়ের সঙ্গে মানুষ হবে, এতে আর হাঙ্গামা কি? শশী ঝাঁঝিয়া বলিল, কেন তুই এভার নিতে গেলি? এত গয়নার লোভ তোর? কুন্দ অবাক হইয়া বলিল, গয়নার লোভে বুঝি? অতটুকু মা মরা শিশু, কেউ না দুধ দিলে বাঁচবে কেন? মামি টামি কারো কচি ছেলে নেই। সে কথা যদি বাদ দেন, মামা বললে আমি তো
পারবো না বলতে পারি না। সন্দিগ্ধভাবে তাকায় কুন্দ। খানিক বোঝে খানিক বোঝে না। এতক্ষণ পর শশী হঠাৎ জামা কাপড় ছাড়িতে আরম্ভ করিল। কুন্দ জিজ্ঞাসা করিল, এত রাগলেন কেন শশী দাদা? না, রাগিনী। সেনদিদির ছেলে কান্না থামাইয়াছিল। কুন্দ তাকে একটা চুমো খাইল, সস্নেহে গৌরবের সঙ্গে। কে জানে কি দুষ্টামি আছে কুন্দর মনে। তারপর ছেলেকে আর একবার শশীর দিকে বাড়াইয়া দিয়া বলিল, কি সুন্দর হয়েছে ছেলেটা, দেখুন শশী দাদা। সেনদিদির মতো দেখতে হবে, মুখখানা দেখলে মায়া হয় না? শশী শ্রান্তভাবে বলিল, তুই যা তো কুন্দ, ঘেমে জেনে হয়রান হয়ে এলাম, একটু বিশ্রাম করতে দে। কার উপরে রাগ করিবে শশী, কাকে বলিবে? সেনদিদির ছেলে যে সুন্দর হইয়াছে তাতে সন্দেহ নাই, আশ্চর্য রকম সুন্দর হইয়াছে। সেনদিদি যে জমজমাট রূপ বসন্ত হরণ করিয়াছিল, ছেলের মধ্যে যেন তার ক্ষতিপূরণ হইয়াছে সুদ সমেত। এতটুকু ছেলে, কাঁচা সোনার মতো কি তার রং! ওর মুখ দেখিয়া গোপালের যদি মায়া হইয়া থাকে, মায়া করিয়া গোপাল যদি এই অনাথ শিশুকে বুকে তুলিয়া ঘরে আনিয়া থাকে, তাকে কার কি বলিবার আছে? এ তো মহত্ব, প্রশংসনীয় কাজ। ক্ষোভে দুঃখে এজন্যে এমন কাতর হওয়া তো শশীর উচিত নয়। সেনদিদির ফুলের মতো শিশুকে দেখিয়া একটু কি মায়া হইল না শশীর? মায়া করার স্বাভাবিক প্রবৃত্তি কি তার এমনভাবে নষ্ট করিয়া দিয়া গিয়াছে কুসুম? গম্ভীর বিষণ্ণ মুখে শশী স্নান করিতে গেল। সেনদিদির ছেলেকে কোলে করিয়া কুন্দ অদূরে আসিয়া বসায়, ভালো করিয়া খাওয়া পর্যন্ত হইল না শশীর। অল্পে অল্পে শরীরটা তাহার কিছু ভালো হইয়াছে। কি ক্ষুধায় আজ পাইয়াছিল। সমস্ত দুপুরটা শশী নিঝুম হইয়া রহিল। এবার কিছু করিতে হইবে তাহাকে, আর চুপ করিয়া থাকা নয়, আর গরমিল চলিবে না। স্তব্ধ দ্বীপ্রহরে নিস্তেজ শয্যাশায়ী শশীর মনে অসংখ্য এলোমেলো ভাবনা বিস্ময়করভাবে শৃঙ্খলাবদ্ধ হইয়া আসিতে থাকে। কোমল মতামতগুলি আলগা ফুলের মতো ঝুরঝুর করিয়া ঝরিয়া যায়। আগুনের আঁচে সরস বস্তু শুকাইয়া ওঠার মতো নিজে সে রুক্ষ কঠোর প্রকৃতির মতো হইয়া উঠিতেছে, এমনই একটা অনুভূতি শশীর হয়। একেবারে বেপরোয়া, নির্মম, অবিবেচক। কুসুমের জন্য মন কেমন করিত শশীর, বড় আকুলভাবে মন কেমন করিত। এত বড় উপযুক্ত ছেলের মর্যাদায় ঘা দিয়া মনকে কি করিয়া দিয়াছে গোপাল, যে সেই মন কেমন করাকে আজ হাস্যকর মনে হইতেছে। সে যে বাড়িতে বাস করে, অম্লান বদনের সেনদিদির ছেলেকে সেখানে গোপাল কেমন করিয়া আনিল? সেনদিদিকে মর জানিয়াও শশী যে তাহার চিকিৎসা করিতে যাইতে চাহে নাই, গোপাল কি সে কথা ভুলিয়া গিয়াছে? শশীর অভিমান এতই তুচ্ছ গোপালের কাছে? সে কি ভাবিবে না ভাবিবে সেটা এতখানি অবহেলার বিষয়? শশীর কাছে তার একটু সংকোচ করিবারও প্রয়োজন নাই। ছেলের সম্বন্ধে এমনই ধারণা গোপালের যে সে ভাবিয়া রাখিয়াছে, সেনদিদির ছেলেকে বাড়িতে আনিয়া পুত্র স্নেহে মানুষ করিতে থাকিলেও শশী চুপ করিয়া থাকিবে, গ্রাহ্যও করিবে না। কে জানে, গোপালই হয়তো গ্রাহ্য করে না, শশী চুপ করিয়া থাক অথবা গোলমাল করুক। পরদিন সকালে হাসপাতাল কমিটির মেম্বারদের কাছে শশী জরুরি চিঠি পাঠাইয়া দিল। শীতলবাবুর বাড়িতে সন্ধ্যার পর কমিটির জরুরি সভা বসিল। শশী পদত্যাগপত্র পেশ করিল। ডাক্তারের জন্য বিজ্ঞাপনের খসড়া দাখিল করিল। প্রস্তাব করিল যে হাসপাতালের সমস্ত দায়িত্ব কমিটির সুযোগ্য প্রেসিডেন্ট শীতলবাবুর হাতে চলিয়া যাক। কমিটির হতভম্ব সভ্যেরা প্রশ্ন করিলেন, কেন শশী, কেন? শশী বলিল, আমি গা ছেড়ে চলে যাচ্ছি। এবার আর দ্বিধা নয়, গাফিলতি নয়, অনিবার্য গতিতে শশীর চলিয়া যাওয়ার আয়োজন অগ্রসর হইতে থাকে। হাসপাতাল সংক্রান্ত ব্যাপারগুলি শীতলবাবুকে বিশদভাবে বুঝাইয়া দেয়। টাকা পয়সার সম্পূর্ণ হিসাব দাখিল করে।
আর ভবিষ্যতের কার্যপদ্ধতি সম্বন্ধে কিছু কিছু নির্দেশও লিখিয়া দেয়। ডাক্তারের জন্য কাগজে যে বিজ্ঞাপন দেওয়া হইয়াছিল তার জবাবে দরখাস্ত আসে অনেকগুলি। কমিটির সভ্যদের সঙ্গে পরামর্শ করিয়া তাহাদের মধ্যে কয়েকজনকে শশী দেখা করিতে আসিবার জন্য পত্র লিখিয়া দেয়। সকলে খুঁতখুত করে, কেহ কেহ হাই হাই করিতেও ছাড়ে না। কোথায় যাইবে শশী? কেন যাইবে? সে চলিয়া গেলে কি উপায় হইবে গায়ের লোকের? পাশ করা ডাক্তারের দরকার হইলে আবার কি তাহাদের ছুটিতে হইবে বাজিতপুরে? সকলে কৈফিয়ত চায় শশীর কাছে, তার সঙ্গে তর্ক জড়িবার চেষ্টা করে। শশী না দেয় কৈফিয়ত, না করে তর্ক। একটু মৃদু হাসির দ্বারা অন্তরঙ্গতাকে গ্রহণ করিয়া প্রশ্নকে বাতিল করিয়া দেয়। তবু খবরটা প্রচারিত হওয়ার পর হইতে চারিদিকে এমন একটা হইচই শুরু হইয়াছে যে মনে মনে শশী বিচলিত হইতে থাকে। কেবল ডাক্তার বলিয়া স্বার্থের খাতির তো নয়, মানুষ হিসাবেও মনের মধ্যে সকলে তাহাকে একটু স্থান দিয়াছে বৈকি। সাধারণের ব্যাপারগুলিতে সে উপস্থিত থাকিলে সকলের মনে উৎসাহের সঞ্চার হয়, তার উপরে নির্ভর রাখিয়া সকলে নিশ্চিন্ত থাকে। এ তো অকারণে হয় না। কত বড় সৌভাগ্য শশীর! না চাহিতে জনতার এই প্রীতি পাইয়াছে। এ তো শুধু সৎকার্যের পুরস্কার নয়। কি এমন সৎকাজটা শশী করিয়াছে? রাস্তাঘাটের সংস্কারের জন্য কোদাল ধরে নাই, ম্যালেরিয়া নিবারণের জন্য ডোবা পুকুরে কেরোসিন ছড়ায় নাই, নাইট স্কুল খোলে নাই, গ্রাম্য সমিতি, ছাত্রসংঘ প্রভৃতি গড়িয়া তোলে নাই, কিছুই করে নাই। তবু হয়তো আশপাশের 10টা গ্রামে শশীর চেয়ে বেশি প্রভাব আর কাহারও নাই। শশীকে যদি সকলে ভালো না বাসিবে, এমনটা তবে হইবে কেন? শশী তাদের ভালোবাসে না, শশীকে তাহারা ভালোবাসিয়াছে। গ্রাম ও গ্রাম্য জীবনের প্রতি মাঝে মাঝে শশী গভীর বিতৃষ্ণা বোধ করিয়াছে। ধরিতে গেলে আজ কত বছর এখানে তার মন টিকিতেছে না। তবু ক্ষতের বেদনার মতো স্থায়ী একটা কষ্ট শশীর মধ্যে আসিয়াছে। গ্রাম ছাড়িবার কথা ভাবিলে কেমন করিয়া ওঠে মনটা। এখানে জন্ম শশীর, এখানেই সে বড় হইয়াছে। এই গ্রামের সঙ্গে জড়ানো তার জীবন। কুসুম ছিল বিদেশিনী। যেদিন শখ জাগিল নির্বিকার চিত্তে বিদায় হইয়া গেল। শশী কেন তা পারিবে? রওনা হওয়ার সময় চোখের কোণে জল পর্যন্ত আসিবে শশীর, নিশ্চয়ই আসিবে। কুন্দ কাঁদে। কেন শশীদা, কেন চলে যাচ্ছেন আমাদের ছেড়ে? সেনদিদির ছেলের ভার লওয়ায় কুন্দর কাজ বাড়িয়াছে, তবু সে শশীর সেবা বাড়াইয়া দেয়। শশী যতক্ষণ বাড়িতে থাকে কোনো না কোনো ছলে কুন্দ বারবার কাছে আসে। ছলছল চোখে শশীর দিকে তাকায়। কত কি বলিতে চাই কুন্দু, সব কথা বলিবার সাহস পায় না। কি রে কুন্দ, কি হলো তোর? কুন্দ বলে, আপনার জন্য সবাইকে ফেলে চলে যাওয়া কি ভালো শশী দাদা? কেউ কি তা যায় না কুন্দ? সকলে কি দেশে গায়ে থাকে? যারা যায় পেটের ধান্দায় যায়। আপনার যাবার দরকার? কার স্নেহের অভাবে এমন হুহু করিতেছে শশীর মন যে কুন্দর এতটুকু মায়ায় তার মোহ জাগে? মনে হয় আরও একটু মায়া করুক কুন্দু, আরও একটু কাতর হোক। কাতর হইয়াছে গোপাল, একেবারে যেন আধমরা হইয়া গিয়াছে মানুষটা। নিজের বাড়িতে চোরের মতো বাস করে। ভীত করুণ চোখে তফাত হইতে শশীর চালচলন লক্ষ্য করে। অপরকে জিজ্ঞাসাবাদ করিয়া শশীর মতলবাদীর সন্ধান নেয়। সামনাসামনি শশীর সঙ্গে কথা বলিবার সাহসও গোপাল পায় না। কে জানে কি বলিতে কি বলিয়া বসবে তার দুরন্ত অবাধ্য ছেলে। কোথায় যাইতে চাই শশী, কি করিতে চায় সঠিক খবর কেহ গোপালকে দিতে পারে না। তবু ব্যবস্থা দেখিয়া সকলে অনুমান করে যে 2-4-10 দিনের জন্য সহজ সাধারণ যাওয়া নয়, যাওয়াটা শশীর যাওয়ার মতোই হইবে।
তারপর একদিন শশীর চিঠির জবাবে হাসপাতালের চাকরির জন্য দরখাস্তকারীদের মধ্যে একজন গ্রামে আসিয়া পৌঁছিল। নাম তার অমূল্য। শশীর সঙ্গে একই বছর পাশ করিয়া বাহির হইয়াছে। নাম শশীর মনে ছিল না, এখন দেখা গেল শশীর সে চেনা। অমূল্যর সঙ্গে আলাপ করিয়া শশীর ভালো লাগিল। তাছাড়া এই সামান্য চাকরির দাবি লইয়া উপস্থিত হইলে বন্ধুকে কে ফিরাইতে পারে? লোক বাছিবার আর প্রয়োজন রহিল না। কয়েকদিন পরে যাদের আসিবার জন্য তারিখ দেওয়া হইয়াছিল তাদের বারণ করিয়া চিঠি লিখিয়া দেওয়া হইল। নিজের বাড়িতেই অমূল্যকে একখানা ঘর শশী ছাড়িয়া দিল। বলিল, এ কদিন আমার সঙ্গে সঙ্গে ঘুরতে হবে অমূল্য, রোগীদের চিনে সব বুঝে শুনে নেবে। এবার থেকে সমস্ত ভার তোমার। গায়ের যারা তোমায় ডাকবে তাদের অধিকাংশ বড় গরিব। ফিটা তাচ্ছিল্য করতে শিখো। যার যা ক্ষমতা নিজ থেকেই দেবে। গায়ের লোক ডাক্তার কবরেজকে ঠকাতে সাহস পায় না। সঙ্গে করিয়া অমূল্যকে সে হাসপাতালে লইয়া গেল। নিজের চেয়ারের পাশে তার জন্য চেয়ার পাতিয়া দিল। একটু মোটাসোটা মানুষ অমূল্য, ধীর শান্ত প্রকৃতির, কিন্তু উৎসাহের অভাব নাই। নিবিড় মনোযোগের সঙ্গে সে শশীর কাজ লক্ষ্য করিয়া দেখিল। হাসপাতালের জিনিসপত্র বাড়িঘর দেখিয়া বেড়াইল। নিয়মকানুনের বিষয়ে প্রশ্ন করিল। এখন হইতেই সে যেন গভীর দায়িত্ব বোধ করিতেছে। শশী চলিয়া যাইবে, আর কখনো ফিরিয়া আসিবে না, এই কথা শুনিবার পর এখানকার সমগ্র নতুনত্বের অন্ধকারে তার নিজের আলোটি জ্বালিবার অধিকার যেন তাহার জন্মিয়াছে। একটু সমালোচনাও অমূল্য করিল। এই নিয়মটা এমন হইলে ভালো হইত না শশী? এই ব্যবস্থার বদলে এই ব্যবস্থা, এসব সুলক্ষণ। কাজকর্ম অমূল্য যে ভালোই করিবে তার প্রমাণ। তবু মনে মনে শশীর অকারণে ক্ষোভ জাগিতে লাগিল। তার একটা রাজ্য যেনকে বেদখল করিতে আসিয়াছে। কত যত্নে কত পরিশ্রমে শশী যে গড়িয়া তুলিয়াছে তাহার এই হাসপাতাল। লোকে যে এটা শশী ডাক্তারের হাসপাতাল বলিয়া জানে। ফোড়া কাটা কখানা চুরি আছে হাসপাতালে, তাও শশীর গোনাগাথা। গ্রাম ছাড়িয়া চলিয়া যাইবে জানিয়াও ধীরে ধীরে হাসপাতালটিকে বড় করিয়া তুলিবার কল্পনা সে তো কম করে নাই। দুদিন পরে এখানে কর্তৃত্ব করিবে অমূল্য। হয়তো উন্নতি হইবে, হয়তো অবনতি হইবে, কিছু শশী দেখিতে আসিবে না। যাওয়ার কথা ভাবিতে ভাবিতে এমন হইয়াছিল শশীর যে সে ভুলিয়া গিয়াছিল কেহ তাহাকে যাইতে বলে নাই, নিজে সে সাধ করিয়া যাইতেছে। এখনো যাওয়া বন্ধ করিলে কেহ তাহাকে কিছু বলিতে আসিবে না। না গেলে তার যেন চলিবে না, যাইতে সে যেন বাধ্য। কে যেন গা হইতে তাহাকে তাড়াইয়া দিতেছে, থাকিবার উপায় নাই। যাইতে ক্ষোভই বা কিসের শশীর? কতকাল ধরিয়া কতভাবে সে যে তার যাওয়ার কামনাকে পুষ্ট করিয়াছে। যাওয়ার আয়োজন শুরু করিবার সময় দ্বিধা না করিবার, গাফিলতি না করিবার প্রতিজ্ঞাই বা কোথায় গেল শশীর? অমূল্যের মধ্যে নিজের ভবিষ্যৎ প্রতিনিধিকে দেখিয়াই মনটা এমন বিগড়াইয়া গেল। জীবনের বিপুল ব্যাপক বিস্তারের স্বপ্ন দেখিয়া যার দিন কাটিত, এই তুচ্ছ গাউদিয়া গ্রামে এই ক্ষুদ্র হাসপাতালের মোহে আবদ্ধ হইয়া থাকিতে চাওয়ার কথা তো তার নয়। অমূল্যকে দেখিয়া এবং সে কেন আসিয়াছে শুনিয়া গোপাল আরও ভড়কাইয়া গেল। আর সে চুপ থাকিতে পারিল না। রাত্রে শশী খাইতে বসিলে কোথা হইতে আসিয়া নীরবে একখানা আসন আনিয়া নিজেই পাতিয়া গোপাল তার পাশে বসিল। পিসি ছুটিয়া জলের গ্লাস দিয়া অদূরে বসিতে যাইতেছিল। গোপাল বলিল, যা তুই ক্ষান্ত, পাকঘরে বসবি যা। পিসি চলিয়া গেলে গোপাল বলিল, তুমি কোথায় যাবে শশী? শশী বলিল, প্রথমে আপাতত কলকাতায় যাব। গোপাল বলিল,
তারপর পশ্চিম টশ্চিম একটু ঘুরে বেড়িয়ে বাড়ি ফিরবে বুঝি? মাসখানেক লাগবে তোমার না? কলকাতা থেকে বিলেত যাব। বিলেত? মুখে একগ্রাস ভাত তুলিয়াছিল গোপাল, সেটা গিলিতে গিয়া দম যেন আটকাইয়া আসিল। বিলেত কেন? শিখে টিকে আসব, শশী বলিল। গোপাল ব্যাকুলভাবে বলিল, তাতে তো অনেক দিন লাগবে শশী, 2-3 বছরের কম নয়। এতকাল আমি একা পড়ে থাকবো গায়ে? শশী আশ্চর্য হইয়া বলিল, একা পড়ে থাকবেন? না, একা নয়, ঘর ভরা আত্মীয় পরিজন থাকিবে গোপালের, গ্রাম ভরা থাকিবে শত্রুমিত্র। তবু শশী না থাকিলে কি একাই যে সে হইয়া যাইবে, এত বড় ছেলেকে কেমন করিয়া গোপাল তা আজ বোঝাই। এ জগতে আর কে আছে একা গোপালের অন্তর জুড়িয়া? হৃদয় তাহার কি রীতি পালন করিয়াছে গোপাল তা জানে না। এ জগতে একটা মানুষকে সে স্নেহ করিতে পারে নাই, নিজের মেয়ে কটাকে পর্যন্ত নয়, শুধু শশীর জন্য, একা শশীর জন্য। উন্মাদ বাৎসল্য আজও বুক জুড়িয়া আছে। গাম্ভীর্য ধীরতা সব খসিয়া যায় গোপালের। জড়ানো ভারী গলায় সে বলে, কেন যাবি বাবা আমার উপর রাগ করে? তোর তো আমি কিছুই করিনি। শশী মৃদুস্বরে বলিল, জীবনের উন্নতি করতে যাব, এত রাগের কি আছে? একটু ভাবিয়া গোপাল বলিল, 3-4 বছর পরে ফিরে এসে হয়তো আমায় আর দেখতেই পাবি না শশী। 3-4 বছর পরেও সে যে ফিরিয়া আসিবে না, সে বিষয়ে শশী কিছু বলিল না, নীরবে ভাত মা খেতে লাগিল। গোপাল আবার বলিল, বুড়ো হলাম, হঠাৎ একদিন যদি মরে যাই, তুইও কাছে না থাকিস, কে সব দেখবে শশী? সারা জীবন খেটে খুঁটে যা কিছু করেছি সব যে ছাড়ে খারে যাবে। শশী বলিল, আপনার যাকে খুশি সব দিয়ে দেবেন। এ তো ছেলে মানুষই কথা হলো শশী, রাগের কথা হলো। বলিয়া গোপাল উৎসুক দৃষ্টিতে চাহিয়া রহিল। মিথ্যা আশা। প্রতিবাদ করিয়া কিছুই তো শশী বলিল না। ভিতরে ভিতরে একটা জ্বালা বোধ করিতেছিল গোপাল। কি অদ্ভুত বিকারগ্রস্ত সে সন্তান, যার মনের নাগাল মেলে না। কি হইয়াছে বলুক না শশী, জানাক না সে ঠিক কি চাই। অনেক অধিকার ত্যাগ করিয়া ছেলের ইচ্ছায় গোপাল আজ সায় দিবে, নিজের অনিচ্ছার দিকে একেবারেই তাকাইবে না। উপযুক্ত হইয়া অবাধ্য হইয়াছে ছেলে, কি আর করিবে গোপাল? নীরবে সবই তাহাকে সহিতে হইবে। এই ধরনের কথা কিছু সে শশীকে বলে। তার কথায় এক প্রকার অদ্ভুত মিনতি ধ্বনিত হইতে থাকে। কি উগ্র ক্রোধ, নিদারুণ ভয় আর গভীর দুঃখ মনের মধ্যে চাপিয়া রাখিয়া গোপাল কথা বলিতেছে বুঝিতে পারিয়া নিজেকে বড় বিপন্ন বোধ করে শশী। তবু ধরা ছোঁয়া সে দেয় না। পিতা পুত্রে কি আজ শুরু হইয়াছে বুঝিতে কাহারও বাকি থাকে নাই। ঘরে ঘরে দরজার জানালার আড়ালে জড়ো হইয়া সকলে ওত পাতিয়া আছে। চড়া গলায় এদের কথা শুরু হইলে প্রাণ ভরিয়া শুনিবে। বাড়ির একটা অস্বাভাবিক স্তব্ধ আবহাওয়া স্পষ্ট অনুভব করা যায়। কখন ঝড় উঠিবে ঠিক নাই। ঝড় উঠিল সম্পূর্ণ অন্য দিক দিয়া। হঠাৎ সেনদিদির ছেলেকে কোলে করিয়া কোথা হইতে কুন্দ আসিয়া দাঁড়াইল। বলিল, খেয়ে উঠে একবার দেখবেন তো শশী দাদা, গাটা বড় গরম বোধ হচ্ছে। শশী মুখ তুলিল না, কথা বলিল না। গোপাল বা হাত বাড়াইয়া উদ্বিগ্ন কণ্ঠে বলিল, জ্বর হয়েছে নাকি দেখি, দেখ তো শশী একবার গায়ে হাত দিয়ে। জ্বরই মনে হচ্ছে যেন।
শশী নিঃশব্দে ভাত ফেলিয়া চলিয়া গেল। জ্বর হইয়াছে কিনা দেখিবার জন্য অতটুকু শিশুর গায়ে একবার হাত দিবার অনুরোধ। তার জবাবে অমন করিয়া উঠিয়া গেলে সে কাজের মানে গোপালের মাথাতেও ঢোকে বই কি। কুন্দর বিস্মিত দৃষ্টিপাতে লজ্জায় গোপালের গায়ে কাটা দিয়া ওঠে। জীবনে বোধহয় এই প্রথম। তারপর ভয়ানকভাবে সে আত্মসম্বরণ করে। অভ্যস্ত গলায় হুঙ্কার দিয়া কুন্দকে বলে, দূর হ সামনে থেকে, দূর হ হারামজাদি। বিনা দোষে এমন গর্জন কুন্দ সহিতে পারে না। প্রথমে সে বিহবল হইয়া গেল, তারপর কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল নিজের ঘরে। দেখিতে দেখিতে বাড়ির কৌতূহলী মেয়েরা সেখানে গিয়া হাজির। কিছুদিন হইতে এ বাড়ির কাণ্ড কারখানায় সকলে ভ্যাবাচিকা খাইয়া যাইতেছে। সাহসী কুন্দই সম্প্রতি কর্তাদের একটু নেক নজরে পড়িয়াছিল। আজ তার দুর্দশায় সকলে অল্প বিস্তর খুশি ও আশ্চর্য হইয়া গেল। কেন রে কুন্দ, বকলো কেন রে তোকে? কুন্দ কি সহজে সে কথা ফাঁস করে? ফোঁস করিয়া সকলকে সে চলিয়া যাইতে বলে। কেন বিরক্ত করছো আমায়? অনেক তোষামোদে একটু ঠান্ডা হয় কুন্দ। তারপর গোপালের রাগের কারণটা ব্যক্ত করে। বলে, আমার যেমন পোড়া কপাল। সেন দিদির ছেলেটাকে শশীদার সামনে নিয়ে যেতে কতবার মামা বারণ করেছে, তা কথাটা একদম ভুলেই গেলাম। সাদাসিধে মানুষ বাবু আমি, ওসব ঘোর প্যাচের কথা কি আমার ছাই মনে থাকে? সকলে বলে, হ্যালো কুন্দ, ও ছেলেকে আনার পর থেকে তাই বুঝি শশী এমন রেগে আছে? বাপের সঙ্গে কথা কয় না, বিবাগী হয়ে বেরিয়ে যাবে বলে। নয়তো কি? কুন্দ বলে। একটু হাসে কুন্দ। কে জানি তো, তলে তলে এমন বাঁকা মন আমাদের ঠোঁটকাটা কুন্দর। বলে, এই ছেলেটাকে নিয়ে বাপ বেটার কত কি চলছে তোমরা কি জানবে, টের পাই আমি। কি হয় দেখবার জন্যই তো দুজনে একত্রের খেতে বসেছে দেখে ছেলেটাকে নিয়ে গেলাম। অমন গাল খাবো তা ভাবিনি ছোট মামি। আর এখনই হয়েছে কি, একে নিয়ে কি ভীষণ কাণ্ড হয় দেখো। যেমন তেমন মায়ের ছেলে তো নয় এ, তার উপর মাই খাচ্ছে তোর। না রে কুন্দ, ও ছেলে দেবেই তো ঘরে আগুন। জ্বর বোধ হয় একটু হইয়াছিল ছেলেটার। গোলাপি বর্ণ তাহার আরও লালিমা হইয়া উঠিয়াছে। তাকাইলে চোখ ফেরানো যায় না, এমন আশ্চর্য সুন্দর শিশু। তাকে কেন্দ্র করিয়া এ বাড়িতে এত বড় একটা ঝড় উঠিবার উপক্রম হইয়াছে, এ যেন বিশ্বাস করা যায় না। কুন্দর চারিদিকে সমবেত মায়েরা দুর্ভাগা ছেলেটাকে ঈর্ষা করে, বাৎসল্যে ব্যাকুল হয়। এর সঙ্গে এক বাড়িতে বাস করিতে চাহে না। কি কঠোর মনটা শশীর, স্নেহলেশ শূন্য অন্তঃকরণ। সেদিন রাত্রে বিনিদ্র গোপাল কী সব ভাবিল সেই জানে। পরদিন সকালে কুন্দকে সে চালান করিয়া দিল তার খুড়শ্বশুরের বাড়ি রাজাতলায়। সঙ্গে গেল তার স্বামীপুত্র এবং সেনদিদির ছেলে। কাজটা করিয়া গোপাল যেন অনেকটা নিশ্চিন্ত হইল। রাগের কারণ দূর হইল, আর তো শশীর রাগ থাকিবে না। সেনদিদির ছেলে পৃথিবীতে আসিয়াছে বলিয়া শশী রাগ করে নাই। তাকে বাড়িতে আনা হইয়াছে বলিয়া সে গৃহত্যাগ করিয়া যাইতেছে। এ অন্যায় আবদার শশীর অসঙ্গত ব্যবহার। তবু মাথা নিচু করিয়া গোপাল যখন তাহার অভিযোগের প্রতিকার করিল, বাড়ি ছাড়িয়া যাইতে কি আর শশী পারিবে? পরের মুখে খবরটা ঠিকমতো শশীর কানে পৌঁছিবে না আশঙ্কা করিয়া চোখ কান বুজিয়া নিজেই গোপাল তাহাকে শোনাইয়া দিল। বলিল, কুন্দকে আজ শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলাম শশী। শশী বলিল, রাজাতলায়? গোপাল বলিল, হ্যাঁ। যামিনীর ছেলেটাকেও ওর সঙ্গে দিয়ে দিলাম। যামিনীর ছেলের প্রসঙ্গ উঠিলে শশী মুখ খোলে না।
গোপাল আবার বলিল, কুন্দ এখন ওখানেই থাকবে, বলে দিয়েছি এখানে আসবার ওদের আর দরকার নেই। শশীর সঙ্গে ষড়যন্ত্র করিয়াই কাজটা সে যে হাসিল করিয়াছে এমনইভাবে গলা নামাইয়া গোপাল আবার বলিল, আসল কথা কি জানিস বাবা, এক ঢিলে দুটো পাখি মেরেছি। কুন্দকেও সরালাম, আর পরের ছেলে ঘাড়ে করার দায় থেকে রেহাইও পেলাম। যা খুশি করুক গিয়ে এবার, আমি কিছু জানি না। কেঁদে কেটে চিঠি লিখে 2-4 টাকা পাঠিয়ে দেব, ব্যাস পুড়িয়ে গেল সম্পর্ক। তাই যদি ইচ্ছা ছিল গোপালের, বিপিনের কাছ হইতে সেনদিদির ছেলের ভার গ্রহণ করিবার তার কি প্রয়োজন ছিল, শশী তা জানিতে চায় না, তাই রক্ষা। জবাব গোপাল দিতে পারিত না। শশীকে গোপাল ছাড়িতে পারে না, সেনদিদির ছেলেকে ফেলিতে পারে না। অনেক ভাবিয়া চারিদিক রক্ষা করার জন্য পাকা রাজনীতিকের মতো সে যে চাল চালিয়েছে, তার সমর্থনের জন্য এরকম দুটো একটা বানানো কথা না বলিলে চলিবে কেন? ছেলের সঙ্গে তর্ক করিয়া অখণ্ড যুক্তি দাঁড় করানোর জন্য তো এসব বলা নয়। এ শুধু তাকে জানানো যে হার গোপাল মানিয়াছে। ওরে পাথরের পুত্র দেবতা, এবার তুই ভীষ্মের প্রতিজ্ঞা ছাড়। সেনদিদির ছেলেকে সরাইয়া নেওয়ার জন্য শুধু নয়, তাকে ধরিয়া রাখার জন্য গোপালকে এমন উতলা হইয়া উঠিতে দেখিলে হয়তো শশী মত বদলাইয়া ফেলিত, আবার হয়তো বাতিল হইয়া যাইত তাহার গ্রাম ত্যাগের কল্পনা। এখন বড় দেরি হইয়া গিয়াছে। মন তো শশীর কখন চলিয়া গিয়াছে দূরতর দেশে, নবতর জীবনযাপনে। এখন শুধু বোচকা ঘাড়ে সেখানে পৌঁছানোর বাকি, তাও 2-4 দিনের মধ্যেই ঘটিবে। সারাদিন গোপালের নিশ্চিন্ত প্রফুল্ল ভাব শশীকে পীড়া দিল। সে বুঝিতে পারিল গোপাল ধরিয়া লইয়াছে তাদের মধ্যে সমস্ত গোলমাল মিটিয়া গিয়াছে। দিনগুলি অতঃপর যেমন সহজভাবে কাটিতেছিল তেমনইভাবে কাটিতে থাকিবে। এমন একটা জটিল ব্যাপারের এত সহজে এরকম মনোমত পরিণতি ঘটিবে, গোপালকে ইহা বিশ্বাস করিতে দেখিয়া আশ্চর্যও শশী কম হইল না। তার কাছে কি প্রত্যাশা করে গোপাল? এমন আকুল আগ্রহে কেন সে তাকে ধরিয়া রাখিতে চায়? মতে তাদের কখনো মিল হইবে না। প্রতিদিন খিটিমিটি বাঁধিবে। স্নেহ মমতা শ্রদ্ধা ভক্তির পাহাড়কে চাপা দিয়া স্তূপাকার হইয়া উঠিবে অশান্তির হিমালয়। তবু শশীকে গ্রামে বসিয়া এই আত্মবিরোধময় সংকীর্ণ জীবনযাপন করিতে হইবে। এত বড় বিপলা পৃথিবী পড়িয়া থাকিতে তাদের দুটি বিরোধী ব্যক্তিত্বকে অর্থহীন অব্যবহার্য স্নেহের মোহ আশ্রয় করিয়া থাকিতে হইবে এই ক্ষুদ্র গৃহকোণে। সেনদিদির ছেলেকে বাড়িতে আনার জন্য মনে মনে শশীর যত বড় আঘাতই লাগিয়া থাক, গৃহত্যাগের কারণ হিসাবে আজ সে বহুগুণে তুচ্ছ হইয়া গিয়াছে। গ্রাম ছাড়িয়া যাইতে যে গভীর দুঃখ জাগিয়াছে শশীর মধ্যে, ও ধরনের মানসিক বিতৃষ্ণার অজুহাত তার কাছে খাটানো চলে না। আরও বড় লোভ, আরও বড় আকর্ষণ দরকার হয়, অথচ গোপালের পক্ষে তা ধারণা করাও অসম্ভব। শশী চলিয়া গেলে তার যাওয়ার ওই একটি কারণের কথাই গোপাল জানিয়া রাখিবে, সেনদিদির ছেলেকে বাড়ি আনা। শীতলবাবু ডাকিয়াছিলেন। অমূল্যর সঙ্গে সন্ধ্যার পর শশী তার বাড়ি গিয়াছিল। অমূল্যকে জলটল খাওয়াইয়া শীতলবাবু সকাল সকাল ছাড়িয়া দিলেন। শশীকে ছাড়িলেন রাত্রির আহারের পর, অনেক রাত্রে। শীতলবাবু আর এক বিপদ হইয়াছে শশীর। দুবেলা ডাকেন, আর গেলেই কথায় কথায় পাগল করিয়া তোলেন শশীকে। বাড়ি ফিরিয়া শশী দেখিল আহারের স্থানে পাশাপাশি 2খানা আসন পাতা আছে, এবং যে গোপাল 8টায় খাইতে বসে সে আজ তার প্রতীক্ষায় 11টা পর্যন্ত না খাইয়া বসিয়া আছে। এত দেরি করলে যে শশী? চট করে মুখ হাত ধুয়ে এসো,
বসে পড়ি আমরা। শশী বলিল, আপনি বসুন, আমি খেয়ে এসেছি। শীতলবাবু না খাইয়ে ছাড়লেন না। গোপাল ক্ষুণ্ণ হইয়া বলিল, আজ রান্নার একটু আয়োজন করতে বলেছিলুম বাবা। ভাবলাম পরের ছেলে একটি বাড়িতে এসে আছে, আজ বাদে কাল চলে যাবে, একদিন একটু আয়োজনপত্র করি খাওয়ার। তুমি খেয়ে আসবে বাইরে থেকে, তা তো জানতাম না। শশী জিজ্ঞাসা করিল, পরের ছেলেকে? গোপাল বলিল, অমূল্যবাবুর কথা বলছি। আহা, ডেকে ডুকে এনে চলে যেতে বললে বড় লাগবে বেচারির মনে। শশী বলিল, অমূল্য চলে যাবে কেন? ওকেই তো হাসপাতালের কাজ দেওয়া হয়েছে। গোপাল সভয়ে বলিল, তুই থাকলে ও আবার কি করতে থাকবে শশী? আমি পরশু রওনা হব ভাবছি। শশী বলিল, পরশু? গোপালের মুখে আর কথা ফুটিল না। শশী ঘরে চলিয়া গেলে সে একেবারে বাহিরের দাওয়ায় গিয়া অন্ধকারে কাঠের বেঞ্চিটাতে বসিয়া রহিল। একজন মুনিশ দাওয়ায় শয়নের আয়োজন করিতেছিল। সে এক ছিলুম তামাক সাজিয়া দিল গোপালকে। তারপর মনিবের সামনে শুইয়া পড়িতে না পারিয়া বিছানা চাটাইটার উপর উবু হইয়া বসিয়া শ্রান্তিবশত জোরে একটা নিঃশ্বাস ফেলিল। আজ আবার ব্রহ্মচারীকে মনে পড়িতেছে গোপালের। সেনদিদির মৃত্যুর পর মনে যে গভীর বিষাদ ও বৈরাগ্য আসিয়াছিল, ব্রহ্মচারীর মুখে নীরস আধ্যাত্মিক কাহিনী শুনিতে শুনিতে এক আশ্চর্য উপায়ে তার ঘোরটা কাটিয়া গিয়াছিল। আজ বড় অবসন্ন মনে হইতেছে নিজেকে। বিচিত্র কাণ্ড কারখানা ভরা দীর্ঘ জীবনটা আজ অকারণ, অর্থহীন মনে হইতেছে। কোনো কাজেই লাগিল না। শশীর জন্মের দিনটি হইতে তারই পানে চোখ রাখিয়া কত কল্পনাই গোপাল করিয়াছে, যার ডগাটি আকাশে ঠেকিয়া প্রায় হইয়াছে আকাশ কুসুম। লেখাপড়া শিখিয়া একই রীতিনীতি শিখিয়াছে শশী। বাগান বাড়ি জমিজমা ধন সম্পদ আত্মীয় পরিজন এত সব যে গোপাল একত্র করিয়াছে, এ কি তার নিজের জন্য? তার আর কতদিন বাকি? এসব তুচ্ছ করিয়া শশী যদি চলিয়া যায়, সমস্ত জীবনটাই গোপালের ব্যর্থ হইয়া যাইবে না? এত রাত্রে সে একবার অমূল্যর ঘরে যায়। অমূল্যকে জাগাইয়া বলে, একটা কথা শুধোই বাবু তোমাকে। শশী পরশু চলে যাবে, আমায় যে বলনি। রাত দুপুরে ঘুমন্ত মানুষকে তুলিয়া গোপালের এই কৈফিয়ত দাবি করা অমূল্যকে ভড়কাইয়া দেয়। সে বলে, আমি জানতাম না। কবে যাবে শশী আমায় কিছু বলেনি। গোপাল অসন্তোষের সুরে বলে, আর সব বললে, এ কথাটা বললে না? কি যেন মতলব ছিল বাবু তোমার, তাই গোপন করেছিলে। অমূল্য জিভ কাটিয়া বলে, আগে না, সে কি কথা? গোপাল বলিল, সে কি কথা? আমার ছেলে দেশ ছাড়া হবে চিরকালের জন্য, আর তুমি তার জায়গায় জেকে বসবে। বড় ভালো মতলব তোমার। ওঠো দেখি বাবু সুখসজ্জা ছেড়ে, জিনিসপত্র চুপি চুপি গুছিয়ে নাও, তারপর চলো আমরা বিদেয়ী হই। ডাকাতের মতো দেখায় গোপালকে, খুনে দাঙ্গাবাজের মতো শোনায় তার কথাবার্তা। অমূল্যের ঘরে যে বিচিত্র নাটকীয় কথোপকথন চলে, তার কিছুই শ্রান্ত শশীর চেতনায় পৌঁছায় না। জীবন সম্বন্ধে যে অমন তীব্রভাবে সচেতন, সে হইয়া থাকে পুতুলের মতো চেতনাহীন। তাকেই বাৎসল্য করে বলিয়া মধ্যরাত্রে গোপাল আজ যে বিচিত্র দৃশ্যের অবতারণা করে, যেসব অদ্ভুত কথা বলে, তা দেখিলে ও শুনিলে একটা অভিজ্ঞতা জন্মাইয়া যাইত শশীর। চাপা গলায় খানিকক্ষণ অমূল্যের প্রতি তর্জন গর্জন করিয়া গরম মাথাটা বোধহয় একটু ঠান্ডা হয় গোপালের। সে ঘরে যায়। পরদিন খুব ভোরে শশীকে সে ডাকিয়া তুলিল। শশী উঠিয়া দেখিল মুনিশের মাথায় বাক্স বিছানা চাপাইয়া কোথায় যাইবার জন্য গোপাল প্রস্তুত হইয়া আছে।
গোপাল সহজভাবেই বলিল, পরশু তোর যাওয়া হয় না শশী, আমি আজ বাবার কাছে যাচ্ছি, 7-8 দিন আশ্রমে থাকব। একজনের বাড়ি না থাকলে চলবে না, আমি ফিরে এলে যা হয় করিস। শশী বলিল, হঠাৎ কাশী যাবেন কেন? গোপাল পাল্টা জবাব দিয়া বলিল, হ্যাঁ রে শশী, চিরকাল সংসারের হাঙ্গামা নিয়ে হয়রান হয়ে এলাম, এখন তোরা বড় হয়েছিস, মন টন ব্যাকুল হলে 7টা দিনের ছুটিও পাবো না? এতটুকু আশাও তোদের কাছে আমার করা চলে না? শশী মৃদুস্বরে বলিল, তা বলিনি, কোথাও কিছু নেই, হঠাৎ যাবেন তাই জিজ্ঞাসা করছিলাম। কালও তো কিছু বলেননি আমাকে। গোপাল দারুণ অভিমান করিয়া বলিল, না যদি থাকতে পারিস তো বল, যাওয়া বন্ধ করি, অদৃষ্টের লেখা কে খণ্ডাবে? শশী বলিল, বেশ তো, আসুন গিয়ে, কদিন পরে গেলেও আমার কোনো অসুবিধে হবে না। গোপালকে শশী প্রণাম করিল। সকালবেলায় স্বচ্ছ আলোয় দুজনের মুখ দেখিয়া মনে হইল না পিতা পুত্রে কোনো দিন কোনো সামান্য বিষয়েও মতান্তর ছিল। জীবনের গতি দুজনের বিপরীতগামী। সেই যে গোপাল গেল, আর ফিরিল না। সংসারী গৃহস্থ মানুষ সে, সমস্ত জীবন ধরিয়া ফল পুষ্প শস্যদাত্রী ভূমিখণ্ড, সিন্দুক ভরা সোনা রূপা, কতকগুলি মানুষের সঙ্গে পারিবারিক ও আরও কতকগুলি মানুষের সঙ্গে সামাজিক সম্পর্ক, দায়িত্ব, বাধ্যবাধকতা প্রভৃতি যত কিছু অর্জন করিয়াছিল, সব সে দিয়া গেল শশীকে। মরিয়া গেলে যেমন সে দিত। কুন্দ কয়েকদিন পরে ফিরিয়া আসিল। রাজাতোলা হইয়া গোপাল সেনদিদির ছেলেকে সঙ্গে লইয়া গিয়াছে। কুন্দ সোনার হার কিনিবে বলিয়া 200 টাকাও তাহাকে দিয়া গিয়াছে। হয়তো ওটাই ছিল শেষ বাধ্যবাধকতা। কি আর করিবে শশী, এ ভার তো ফেলিবার নয়। গভীর বিষণ্ণ মুখে একে একে যাওয়ার আয়োজনগুলি বাতিল করিয়া দিল। 2 মাসের মাহিনা পকেটে পুরিয়া অমূল্য ফিরিয়া গেল। গায়ে থাকিতে হইলে হাসপাতালে প্রত্যেক রোগের নাড়ি টিপিতে না পারিলে শশীর চলিবে কেন? কাজ আর দায়িত্ব ছিল জীবনে। কাজ আর দায়িত্বের জীবনটা আবার ভরপুর হইয়া উঠিল। নদীর মতো নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবনের স্রোত বহিতে পারে? মানুষের হাতে কাটা খালে তার গতি এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে, মাধ্যাকর্ষণের মতো, যা চিরন্তন অপরিবর্তনীয়। মামলা করিতে শশী বাজিতপুরে যাই। ফিরিবার পথে চোখ তুলিয়া দেখিতে পাই খালের ধারে বজ্রাহত একটা বটগাছ শুকনো ডালপালা মেলিয়া দাঁড়াইয়া আছে। গাউদিয়ার ঘাটে গোবর্ধন নৌকা ভিড়াই। নন্দলালের পাট জমা করা শূন্য চালাটা প্রায় ভাঙিয়া পড়িয়াছে দেখিয়া শশীর মনে হয় নন্দলালের পাপ জমা করা বিন্দুর দেহটাও হয়তো এতদিনে এমনিভাবেই ভাঙিয়া পড়িয়াছে। জোরে আর আজকাল শশী হাঁটে না। মন্থর পদে হাঁটিতে হাঁটিতে গ্রামে প্রবেশ করে। গাছপালা, বাড়িঘর, ডোবা পুকুর জড়াইয়া গ্রামের সর্বাঙ্গ সুন্দর রূপের দিকে নয়, শশীর চোখ খুঁজিয়া বেড়ায় মানুষ, যারা আছে তাদের আর যারা ছিল। শ্রীনাথের দোকানের সামনে বাঁধানো বকুলতলায়, কায়েতপাড়ার পথে, যামিনী কবিরাজের বাহিরের ঘরে হামানদিস্তার ঠক ঠক শব্দ শশী আজও শুনিতে পাই। এ বাড়ির মানুষের ভাগ মানুষ পূর্ণ করিয়াছে। যাদবের বাড়িটা শুধু গ্রাস করিতেছে জঙ্গলে। পরাণের বাড়িতেও এখনো লোক আসে নাই। তার ওপাশে তালবন। তালবনে শশী কখনো যায় না। মাটির টিলাটির উপর উঠিয়া সূর্যাস্ত দেখিবার শখ এ জীবনে আর একবারও শশীর আসিবে না। এই ছিল পুতুল নাচের রীতিকথার চতুর্দশতম এবং শেষ পর্ব। কে কোথা থেকে শুনলেন এবং আজকের পর্বটি কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।